গল্পটা চীনের একটা প্রত্যন্ত গ্রামের, যেখানে বেশিরভাগ গ্রামবাসী সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। সুজি নামের এই মহিলাও তেমনি একজন গণ্যমান্য জেলে। সে বসবাস করে তার নাতনি জিয়াকে নিয়ে। আসলে জিয়ার বাবা মারা যাওয়ার পর তার মা তাকে রেখে চলে যায় এবং অন্য আরেকজনকে বিয়ে করে ফেলে। তখন থেকেই সুজি জিয়াকে ছায়ার মতো আগলে রেখেছে। সে তাকে পৃথিবীর সবকিছুর চাইতে বেশি ভালোবাসে। এছাড়া সুজির বিন নামের এক ভাগ্নে আছে। তার ছেলে নিও জিয়ার সমবয়সী। দেখা যায় জিয়া চকলেট খাওয়ার সময় নিউয়ের সাথে ভাগাভাগি করে খাচ্ছে। এ থেকে বোঝা যায় জিয়া খুব ভদ্র একটা মেয়ে। এরপর আমাদের জিনসাই নামের এই লোকটাকে দেখানো হয়, যে এই ছোট্ট মুদির দোকানটা চালায়। সে সুজির দুঃসম্পর্কের ভাই হয়। জিয়া ড্রয়িং করতে খুব ভালোবাসতো, তাই এই দোকানে আসলেই শুধু রং পেন্সিল কিনে নিয়ে যায়। আজকেও সে একটা নতুন রং পেন্সিলের বক্স কিনতে চায়, কিন্তু এটার দাম ছিল অনেক বেশি। এই মুহূর্তে সুজির কাছে এত টাকা ছিল না, তাই সে একটা ইল মাছ বের করে জিনসাইকে দিয়ে দেয়। এই মাছ সহজে পাওয়া যেত না, তাই এটার দামও ছিল অনেক বেশি। তো এরপরে জিয়া নতুন রং নিয়ে খুশি মনে বাসায় ফিরে আসে এবং মনের আনন্দে ড্রয়িং করতে শুরু করে। সুজি তখন রান্না করছিল। এরপর সে গিয়ে দেখতে পায় তার নাতনি একটা সুন্দর ড্রয়িং করছে, যে ড্রয়িংয়ে তাকে আর জিয়াকে দেখা যাচ্ছিল। তবে জিয়া তার দাদির চুলে কোনো রং দেয়নি এখনো। এই বিষয়ে জিজ্ঞেস করলে সে নীল রংটা বের করে। এটা ছিল দাদির সব থেকে পছন্দের রং, তাই সে ঠিক করেছে এই রংটাই দাদির চুলে ব্যবহার করবে। তো ড্রয়িংয়ে ব্যস্ত থাকায় সে ভালো করে খাবার খাচ্ছিল না, তাই সুজি নীল রংটা তার ছোট্ট ব্যাগের মধ্যে রেখে দেয়, যেন পরে বাকি ড্রয়িংগুলো শেষ করতে পারে। রাতে ঘুমানোর সময় সুজি বলে, আগামীকাল তোমার বাবার মৃত্যুবার্ষিকী। আঙ্কেল বিন তোমাকে সমুদ্রে নিয়ে যাবে। সেখানে গিয়ে তোমার বাবার জন্য প্রার্থনা করো। আমি তোমার জন্য নতুন ড্রেস কিনে দেব। আসলে তার বাবা মাছ ধরতে গিয়ে এই নৌকো ডুবে মারা গিয়েছিল। যে তার দাদুকে জিজ্ঞেস করে, তুমিও যাবে না আমাদের সাথে? আঙ্কেল বিন বলেছে সেখানে নাকি অনেক ডলফিন মাছ দেখা যায়। কিন্তু সুজি জানায় সে যাবে না, কারণ সেই সমুদ্রে সে তার একমাত্র ছেলেকে হারিয়েছে। সেখানে গেলে ছেলে হারানোর যন্ত্রণা তাকে আরো বেশি কষ্ট দেয়। তো এরপর দিন তারা চলে আসে মার্কেটে। একটা দোকানে ডলফিন আকৃতির এই নেকলেসটা দেখে জিয়ার খুব পছন্দ হয়, তাই সুজি এটা কিনে তাকে পরিয়ে দেয়। এরপর তাকে একটা রাইডে বসিয়ে বলে, এখান থেকে একদম নড়বে না, আমি তোমার জন্য একটা ড্রেস পছন্দ করে আনছি। এটা বলে সে পাশের একটা দোকানে ড্রেস চয়েস করতে থাকে। তবে একটু পরে ফিরে তাকাতেই তার হৃদয় যেন থেমে যায়, কারণ জিয়া আর সেখানে নেই। সে পুরো মার্কেটে ছুটোছুটি শুরু করে দেয়। অনেকক্ষণ এভাবে খোঁজাখুঁজি করেও জিয়াকে আর খুঁজে পাওয়া যায় না। এরপর আমাদের 11 বছর পরের দৃশ্য দেখানো হয়। বর্তমানে জিয়া একজন যুবতী মেয়ে। দেখা যায় সে বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র চুরি করছে। তার সাথে ছিল লিন নামের এই মেয়েটা, যে তার থেকে বয়সে ছোট। দুজন মিলে সোশ্যাল মিডিয়ায় একটা বিজনেস চালায়, যেখানে তারা ফেক বিউটি প্রোডাক্ট সেল করে। তবে এসব তারা নিজের ইচ্ছেতে করছে না। রেন এবং কুই নামের দুজন বখাটে ছেলে জোর করে তাদের দিয়ে এসব করাচ্ছে। অপরদিকে দেখানো হয় সুজি তার নাতনির ছোটবেলার ছবি দেয়ালে লাগাচ্ছে, এই আশায় যে হয়তো কেউ তার নাতনিকে খুঁজে পেয়ে তাকে জানাবে। এই কাজ সে করে আসছে গত 11 বছর যাবৎ। এদিকে দেখা যায় জিয়া আর লিনকে একটা রুমে আটকে রাখা হয়েছে। কুইরা তাদেরকে বলেছিল দ্রুত প্রোডাক্ট সেল করে বেশি টাকা ইনকাম করতে হবে, তবে ভিডিওতে ভিউ হয় না বিধায় তার সেল হচ্ছিল না। তাই রেন আর কুই তাদেরকে অনেক বকাঝোকা করে। এরপর জিকে তারা খুব ছোট একটা পোশাক পরতে দেয় আর বলে এটা পরে লাইভ করলেই অনেক ভিউ হবে। কিন্তু জিয়া এত ছোট পোশাক পরতে রাজি হচ্ছিল না। তখন রেন তাকে মারতে শুরু করে এবং তার কিছু নগ্ন ছবি উঠিয়ে হুমকি দেয় যে তাদের কথা না শুনলে এই ছবিগুলো অনলাইনে পোস্ট করে দেবে। তো বেচারে মারধর খেয়ে পড়ে থাকে সেখানে। অপরদিকে সুজি প্রার্থনা করছিল তার নাতনির যেন কোনো বিপদ না হয়। সে যেখানেই থাকুক না কেন যেন ভালো থাকে আর দ্রুত তার কাছে ফিরে আসে। সে তো আসলে জানেই না তার নাতনি কতটা কষ্টে তার জীবন পার করে চলেছে। তবে জিয়া এসব কষ্ট আর সহ্য করতে পারছিল না, তাই সে সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে যেভাবেই হোক পালিয়ে যাবে। আজ রাতের বেলা লিন তার অ্যাকাউন্ট থেকে সব টাকা উঠিয়ে আনে। আসলে কুইরা তাদের অবৈধ সব টাকা লিনের অ্যাকাউন্টে জমা রাখতো, যেন তারা ধরা না পড়ে। তো এরপর দুজন এই টাকাগুলো নিয়ে পালানোর প্রস্তুতি নেয়। দেখতে পায় জানালার নিচেই একটা গাড়ি দাঁড় করানো। জিয়া সেখান থেকে ভালো মতো নামতে পারলেও লিন তার পায়ে প্রচন্ড আঘাত পায়। এদিকে কুইরা শব্দ শুনে ভিতরে ঢুকে দেখতে পায় জিয়া আর লিন সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে। এটা দেখে তারা জিয়াদের ধাওয়া করতে শুরু করে। এদিকে লিন ভাঙা পা নিয়ে দৌড়তে পারছিল না, তাই জিয়া তাকে একটা জায়গায় লুকিয়ে রাখে আর সেই টাকাগুলোও তার কাছে রেখে দেয়। এরপর সে আবারও দৌড়তে থাকে, যেন কুইরা লিনকে ফলো না করে তার পেছনে ছোটে। কিন্তু দুর্ভাগ্যবশত জিয়া রেনের হাতে ধরা পড়ে যায়। তখন সে নিজেকে বাঁচানোর জন্য রেনকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়, আর এতে রেনের মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। এই দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে এই ফ্রিজের ভ্যানের মধ্যে লুকিয়ে পড়ে। ড্রাইভার লোকটা ইয়ারফোনে গান শুনছিল, তাই জিয়ার চিৎকার সে শুনতেই পাচ্ছিল না। এদিকে ঠান্ডায় বেচারে জিয়ার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। পরদিন সকালে ড্রাইভার জিয়াকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় আর এরপর তাকে থানায় নিয়ে আসে।
ভাগ্যক্রমে ড্রাইভার লোকটা জিয়ার গ্রামের বাসিন্দা ছিল। জিয়া তার পরিচয় দিলে পুলিশটা বুঝতে পারে যে এ হচ্ছে সুজিয়ের হারিয়ে যাওয়া সেই নাতনি, যাকে সুজি বছরের পর বছর খুঁজে চলেছে। এই খবর পেয়ে সুজি দ্রুত থানায় ছুটে আসে এবং সেই ডলফিনের নেকলেসটা দেখে কনফার্ম হয় এই মেয়েটাই হচ্ছে তার হারিয়ে যাওয়া নাতনি জিয়া। সে তাকে জড়িয়ে ধরে অজরে কান্না করতে থাকে আর এরপর তাকে বাসায় নিয়ে আসে। জিয়া ফ্রেশ হয়, নতুন জামা কাপড় পরে নেয়। তখন সুজি এসে তাকে জিজ্ঞেস করে এত বছর কোথায় ছিলে। যে বলে সেদিন মার্কেট থেকে তার মা তাকে তুলে নিয়ে গিয়েছিল, তবে এর কিছুদিন পরেই তার মা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকেই সে তার সৎ বাবার সাথে থাকে, যে তাকে দিয়ে অবৈধ কাজকর্ম করাতো। সুজি বলে তুমি আমার কাছে চলে আসলে না কেন? উত্তরে জিয়া বলে তাকে বলা হয়েছিল তোমার দাদি মারা গিয়েছে, এজন্য আর আসা হয়নি। তবে গাইস এখানে বলে রাখি, জিয়ার এই কথাগুলোর বাইরেও এখানে আরো অনেক ঘটনা লুকিয়ে আছে, যেগুলো আমরা সামনে জানতে চলেছি। তো এখন দেখা যায় সুজি তার নাতনিকে ফিরে পাওয়ার খুশিতে গ্রামবাসীদের দাওয়াত করেছে এবং সবাই খুব আনন্দ উল্লাস করে বিনের রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। এখানে সুজি ড্রিঙ্কস করে খুশিতে নাচ গান করতে থাকে। এরপর দেখানো হয় জিয়া শাওয়ার নিচ্ছে। তখন সুজি তার জন্য গরম পানি নিয়ে আসে। তখন সে দেখতে পায় জিয়ার কাঁধে একটা ক্ষতচিহ্ন আছে। সে এই বিষয়ে জিজ্ঞেস করলে জিয়া বলে ছোটবেলায় নাকি পরে গিয়ে এখানে ব্যথা পেয়েছিল। তবে গাইস এই গল্পটা কিন্তু ভিন্ন ছিল। তো এর পর দিন জিয়ার নতুনভাবে দিন শুরু হয়। সুজি তাকে শপিং করাতে নিয়ে আসে এবং তার জন্য অনেকগুলো নতুন পোশাক কিনে দেয়। এরপর জিয়াকে নতুন স্কুলে ভর্তি করানো হয়। প্রথম দিন স্কুলে গিয়েই সে খুব কর্কশ ভাষায় সবার সাথে কথা বলে, যা শুনে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। এরপর স্কুল ছুটি হলে সে এই জায়গায় এসে বসে থাকে। সাথে ছিল নিও। এখন তার মোবাইল দিয়ে জিয়া লিনকে ফোন করে, কিন্তু নেটওয়ার্ক বিজি থাকায় ফোন লিনের কাছে পৌঁছায় না। তো এরপরে দুজন একটা আর্ট কোচিংয়ে চলে আসে, কিন্তু জিয়া কিছুতেই আঁকতে পারছিল না। তাই মিস্টার হুয়ান রেগে গিয়ে বলে তুমি কিছু না আঁকা পর্যন্ত বাড়ি যেতে পারবে না। দেখা যায় সবাই ড্রয়িং শেষ করে বাসায় ফিরে গিয়েছে, কিন্তু জিয়া এখনো কিছুই আঁকতে পারেনি। শেষমেশ হুয়ান হাল ছেড়ে দিয়ে বলে তোমার দ্বারা আর ড্রয়িং হবে না, তুমি বাসায় চলে যাও। তবে জিয়া বের হওয়ার আগে তার লিপস্টিক দিয়ে একটা ড্রয়িং করে। তার মনের ভিতরে জমানো কষ্টগুলোকে সে এই ছবির মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করে। এরপর নিওর ফোন দিয়ে সে আবারও লিনকে কল করে। এবার রিং হয় ঠিকই, কিন্তু কেউ কল রিসিভ করছিল না। দেখা যায় লিনের মোবাইলটা রেনের কাছে, তার মাথায় ব্যান্ডেজ করা। সে নিওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে গিয়ে জিয়ার এই ছবিটা দেখতে পায়, আর এই ছবি ঘাটাঘাটি করে সে জিয়ার লোকেশন পর্যন্ত চিনে ফেলে। পরের দিন জিয়া আর্ট কোচিংয়ে গিয়ে দেখে মিস্টার হুয়েন একটা ছবি আঁকছে। তাকেও এই সুন্দর ফুলগুলো দেখে দেখে ছবি আঁকতে বলা হয়। জিয়া সেই ফুলের ছবি আঁকে ঠিকই, কিন্তু সেই ছবিতে কোনো রসকস নেই, শুধু ছায়ার মতো আবছা আবছা দেখা যাচ্ছে। এদিকে হুয়েনের ছবিটা ছিল খুবই সুন্দর, যেন ছবিটার মধ্যে প্রাণ আছে। হুয়েন তাকে মনোযোগ দিয়ে ছবিটা আঁকতে বলে, যেন ছবিটা দেখলে মনে হয় এটা আলো ছড়াচ্ছে। এরপর দিন আবারও তাকে ছবি আঁকতে দেওয়া হয়, কিন্তু সে একই রকম ভাবে শুধু পেন্সিল দিয়ে স্কেচ এঁকে যাচ্ছিল। এই কারণে হুয়েন প্রচন্ড রাগান্বিত হয়ে তাকে অনেক কথা শোনায় আর বলে মিস সুজি, তোমার আর্টিস্ট হওয়ার স্বপ্নটা পূরণ করতে অনেক কাঠখড় আছে, আর তুমি কিনা ড্রয়িং এ কোনো মনোযোগই দিচ্ছ না। এসব শুনে জিয়া কান্না করে ফেলে। এরপরে বাড়ি ফেরার সময় সুজির সাথে জিয়ার দেখা হয়ে যায় এবং জানতে পারে তার দাদি সিদ্ধান্ত নিয়েছে তাদের বাড়িটা ভাড়ায় দিয়ে দেবে, কারণ কয়েকদিন পর জিয়া কলেজে উঠবে আর তাকে শহরের বড় কোনো কলেজে পড়াতে হলে অনেক ফি দরকার পড়বে। জিয়া তখন জিজ্ঞেস করে বাড়ি ভাড়ায় দিলে তুমি কোথায় থাকবে? সুজি বলে সে কোনো এক নার্সিং হোমে ম্যানেজ করে নিবে। তো এর পরের দিন স্কুল টাইমে নিওর মোবাইলে রেন ফোন করে জিয়ার সাথে কথা বলে। জিয়ারা তাদের যে পরিমাণ টাকা নিয়ে পালিয়েছিল সেই টাকা সহ আরো 1 লক্ষ টাকা তাদের ফেরত দিতে হবে। যদি একদিনের ভিতর টাকা ফেরত দেওয়া না হয় তাহলে জিয়ার গ্রামে এসে সে জিয়ার সেই ছবিগুলো ভাইরাল করে দেবে। এসব শুনে জিয়া অনেক ভয় পেয়ে যায়। এজন্য সে সুজির ড্রয়ার থেকে এটিএম কার্ড নিয়ে চলে আসে এটিএম বুথে। পিন নাম্বার হিসেবে প্রথমে তার দাদির জন্মদিন তারিখ এন্টার করে, কিন্তু কাজ হয় না। এরপর সে তার নিজের জন্মদিনটা এন্টার করে দেখে সেটাও ভুল। তারপর যখন সে তার ফিরে আসার তারিখটা এন্টার করে তখন দেখা যায় এবার অ্যাকাউন্টটা ওপেন হয়েছে আর অ্যাকাউন্টে 1 লক্ষের একটু বেশি পরিমাণ টাকা ছিল। কিন্তু টাকা তুলতে গিয়ে জিয়া থেমে যায়, নিজেকে প্রশ্ন করে তার দাদি অনেক কষ্ট করে এই টাকাগুলো জমিয়েছিল, এগুলো তার এভাবে নেওয়া ঠিক হবে কিনা এসব চিন্তা করে শেষমেশ টাকা না উঠেই সে বাড়ি ফিরে আসে এবং রেনকে মেসেজ করে জানিয়ে দেয় সে তাকে কোনো টাকা পয়সা দিতে পারবে না। এই মেসেজ দেখে রেন আর কই রওনা হয় জিয়ার গ্রামের উদ্দেশ্যে। এরপর দিন সকালে জিয়া স্কুলে গিয়ে দেখতে পায় নোটিশ বোর্ডের সামনে প্রচুর ভিড় জমেছে। দেখা যায় নিও সেই বোর্ড থেকে অনেকগুলো ছবি আর পোস্টার ছিঁড়ে ফেলছে। আসলে বোর্ডে টাঙানো ছিল জিয়ার সেই নগ্ন ছবিগুলো। রেন আর কই ইচ্ছে করেই ছবিগুলো এখানে লাগিয়ে দিয়েছিল, যেন জিয়া লজ্জায় খুব অপমান বোধ করে।
মূলত তাকে কষ্ট দেওয়ার জন্যই এই কাজটা করেছে তারা। এসব কিছু দেখে জিয়া একদম নিশ্চুপ হয়ে স্কুল থেকে বেরিয়ে আসে। তার চারিপাশটা যেন একদম নিস্তব্ধ অন্ধকারে ঢেকে আসছিল। এরপর দেখানো হয় তার দাদিকে স্কুলে ডাকা হয়েছে। সবাই জেনে গিয়েছে জিয়া গত 11 বছর নানান অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিল। এই কারণে অনেক গার্ডিয়ান কমপ্লেন করেছে যে এমন মেয়ের সাথে তাদের সন্তানদের পড়াবে না। তাই জিয়াকে স্কুল থেকে বের করে দেয়া হয়। সবকিছু জানার পর সুজি একটা প্ল্যান করে। দেখা যায় সে রেন আর কোয়ের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করেছে। রেনদেরকে প্রথমে দামে দামে খাবার খাওয়ায় এবং রিকোয়েস্ট করতে থাকে তার নাতনির ছবিগুলো ডিলিট করে দেওয়ার জন্য। কিন্তু রেন আর কোই তার কাছেও টাকা দাবি করে বসে। টাকা না পেলে তার ছবিগুলো ডিলিট করবে না। সুজি বুঝতে পারে সোজা কথায় কাজ হবে না, তাই সে বুদ্ধি করে তাদেরকে অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্কস করায়। এর ফলে তাদের দুজনের আর হুঁশ থাকে না। এই সুযোগে সুজি সেই ফোনটা নিয়ে পালিয়ে যায়। যতক্ষণে রেনরা তার পিছু নেবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সুজি সোজা সেই ফোন নিয়ে চলে যায় পুলিশ স্টেশনে। জিয়া সেই থানায় এসে জানতে পারে তার দাদি সাহসিকতার সাথে রেনদের বোকা বানিয়েছে এবং ইতোমধ্যেই সেই ফোন থেকে সব ছবি ডিলিটও করে ফেলেছে। এখন আর জিয়ার কোনো টেনশন নেই। এসব কিছু শুনে জিয়ার মুখে হাসি ফুটে ওঠে। সে খুব রিল্যাক্সড ফিল করছিল। ওদিকে দেখা যায় রেন আর কোই সিদ্ধান্ত নিয়েছে আপাতত কয়েকদিনের জন্য জিয়াকে আর বিরক্ত করবে না, না হলে তাদের নামে কেস হয়ে যেতে পারে। তাই দুজনেই গা ঢাকা দিতে শহরে ফিরে আসে। এরপর দেখানো হয় বিন সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে জিয়া খারাপ মেয়ে নয়, সে শুধু পকারেদের ফাঁদে পড়েছিল। তাই আমাদের উচিত অসহায় মেয়েটাকে সাহায্য করা। তো এখন স্কুলের যে গার্ডিয়ানরা জিয়ার নামে কমপ্লেন করেছিল তাদের কাছে গিয়ে সবাই কমপ্লেনটা উঠিয়ে নেওয়ার জন্য রিকোয়েস্ট করে, না হলে মেয়েটা পড়াশোনা চালাতে পারবে না। তো এভাবেই পুরো গ্রামবাসী মিলে জিয়াকে সাহায্য করতে নেমে পড়ে। এছাড়া সবাই তার পড়াশোনার খরচও চালানোর জন্য সিদ্ধান্ত নেয়। সে আবারও স্কুলে যেতে পারবে। কিন্তু জিয়ার মন ততদিনে ভেঙে গিয়েছে। ছবিগুলো তো তার সহপাঠীরা দেখেই ফেলেছে, তাই সেই লজ্জায় সে আর স্কুলে ফিরতে চায় না। সুজিতাকে বলে আগামীকাল রেডি থেকো, তোমাকে নিয়ে সমুদ্রে যাব। এরপর দেখা যায় সুজি, বিন আর জিয়া একটা ছোট্ট বোটে করে সমুদ্রে চলে এসেছে। সুজি এখানে খুব ইমোশনাল হয়ে পড়ে আর বলে, তোমার বাবা ছোটবেলা থেকে একজন আর্টিস্ট হতে চাইতো, কিন্তু তখন আমার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমার বাবাকে জেলের পেশাটাই বেছে নিতে হয়েছিল। তখন যদি তাকে আমি আর্ট স্কুলে ভর্তি করাতাম তাহলে হয়তো সে নৌকা ডুবে মারা যেত না। এখানে আমরা বুঝতে পারি সুজিতার ছেলের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে, তাই কখনোই সে তার মৃত্যুবার্ষিকীতে সমুদ্রে আসতো না। তবে আজ সে সাহায্য গিয়ে এখানে এসেছে এবং তার ছেলের স্মৃতিচারণ করছে। এরপর সে জিয়াকে মোটিভেট করে বলে, এখন থেকে তুমি অতীতকে ভুলে যাও আর নতুন করে জীবনটা শুরু করো। জিয়া তার কথায় খুব ভরসা পায়। এরপরেই দেখা যায় সমুদ্রে অনেকগুলো ডলফিন মাছ সাঁতার কাটছে। এই মনোমুগ্ধকর দৃশ্যটা তারা মন ভরে এনজয় করে। তো এরপরে জিয়ার জীবনটা একদম পাল্টে যায়। সে তার দাদির সাথে বেশি করে সময় কাটাতে থাকে, তার কাছ থেকে রান্না শিখে, সকালবেলা তার সাথে বন্দরে যায় এবং সুজির কাজেও সাহায্য করে। এছাড়া তার পছন্দের ফুল ছিল গোলাপ। দেখা যায় দুজন মিলে বাড়ির পাশেই গোলাপ ফুলের বীজ লাগাচ্ছে। তারা দুজন যেন বেশ শান্তিতে জীবনটা পার করতে শুরু করেছে। তো এরপর দেখা যায় জিয়া লিনের খোঁজখবর নিতে ফোন করে। লিন সেদিন রাতে পালিয়ে গিয়ে একটা হসপিটালে আশ্রয় নিয়েছিল, এখনো সে সেই হসপিটালেই আছে। তো এভাবেই জিয়ার জীবন খুব স্বাভাবিকভাবে কাটছিল, যেন সে তার জীবনে একটা ছন্দ ফিরে পেয়েছে। পড়াশোনাতেও সমান তালে মনোযোগ দিচ্ছে এখন, আর তার ড্রয়িংও ধীরে ধীরে অনেক নিখুঁত হয়ে উঠছিল। বলা যায় এই দিনগুলো তার জীবনের কাটানো সব থেকে বেস্ট দিন। একদিন তার দাদির চেহারায় সে নিজের হাতে সানস্ক্রিন লাগিয়ে দেয়, যেন রোদে তার মুখটা লাল না হয়ে যায়। এই ছোট্ট কাজটায় সুজি খুব আনন্দিত হয়েছিল। এরপরে দেখা যায় যে তার দাদির একটা সুন্দর স্কেচ আঁকিয়ে মিস্টার হুয়েনকে দেখাচ্ছে। ছবিটা এতই ভালো ছিল যে হুয়েন একটা বিশাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে তার এক শহরের বন্ধুকে ফোন করে বলে, আমি একটা মেয়েকে নিয়ে আসব, তাকে আর্ট একাডেমিতে ভর্তি করাতে হবে। আসলে সে জিয়াকে ন্যাশনাল আর্ট একাডেমিতে ভর্তি করাতে চায়। সেখান থেকে দেশের সব থেকে বড় বড় আর্টিস্ট তৈরি হয়। মিস্টার হুয়েনের বিশ্বাস জিয়া একদিন অনেক বড় আর্টিস্ট হবে। এই শুনে জিয়া প্রচন্ড খুশি হয়। তবে বাসায় যাওয়ার সময় রেন তাকে আবারও ফোন করে আর বলে, তুমি কি ভুলে গিয়েছো তোমার বাবা লিসনের কাছে আমরা টাকা পাই, সে কিন্তু তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এই শুনে জিয়ার মুখটা মুহূর্তেই ফ্যাকাশ হয়ে ওঠে। এরপরে দেখানো হয় একটা দোকানে জিয়া লিসনের সাথে দেখা করতে এসেছে। লিসন আসলে জিয়ার সৎ বাবা, মানে তার মায়ের দ্বিতীয় স্বামী। অ্যাক্সিডেন্টে তার মা আর সৎ বোন মারা যাওয়ার পর লিসন তাকে নিয়ে বসবাস করছিল, কিন্তু তার আবার জুয়ো খেলার নেশা ছিল। সে সবসময় জুয়োতে হেরে এসে জিয়াকে অনেক মারধর করত এবং তাকে টাকা উপার্জন করার জন্য ফোর্স করত। এক রাতে জিয়া চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় এবং টাকা না নিয়েই বাসায় ফিরে আসে। এটা দেখে লিসন রাগান্বিত হয়ে তাকে ধাক্কা দিয়ে বসে আর সে একটা ধারালো কাঠের সাথে আঘাত পায়। এভাবেই সেই কাঁধের ক্ষতটা সৃষ্টি হয়েছিল তার। তরুণদের কাছেও লিসন অনেক টাকা ঋণী হয়ে গিয়েছিল।
সেই টাকা পরিশোধ করতেই জিয়াকে পাঠিয়ে দিয়েছিল তাদের কাছে, কিন্তু জিয়া সেখান থেকে পালিয়ে এসেছে। তো লিসান তাকে বলে, সুজির নিশ্চয়ই অনেক টাকা জমানো আছে, সেগুলো তুমি চুরি করে আমাকে এনে দাও। এই বলে সে হাঁটা শুরু করে। তখন জিয়ার মনে পড়তে থাকে তার ছোটবেলার কথা, যে লিসান তাকে কতটা টর্চার করত টাকার জন্য। এসব মনে করেই তার প্রচন্ড রাগ উঠে যায় এবং লিসানের মাথায় আঘাত করে তাকে আহত করে ফেলে। সে অনেক বছর সহ্য করেছে, কিন্তু আর নয়। এরপরে সে বাসায় ফিরে এসে দেখে তার দাদি কন্ট্রাক্ট পেপারে সাইন করেছে, আগামী মাস থেকেই এই বাসাটা ভাড়ায় দিয়ে দেওয়া হবে। এরপর দিন সকালে সুজি কাজে বেরিয়ে গেলে জিয়া ছোট ছোট কাগজ বিভিন্ন জিনিসে লাগিয়ে দিচ্ছিল, যেন সে চলে যাওয়ার পর সুজি বেশি ড্রিঙ্কস না করে। এরপর সে নীল রং দিয়ে ছোটবেলায় সেই অসমাপ্ত ছবিটা পূর্ণ করে আর সেটা দেয়ালে লাগিয়ে রাখে। এরপর সে তার আঁকা নতুন ছবিটাও লাগিয়ে দেয়। এরপর রাতের বেলা তার দাদির পাশে গিয়ে শুয়ে থাকে, মন ভরে তার দাদিকে দেখে নেয়। আসলে আগামীকালকে সে আর্ট একাডেমিতে ভর্তি হতে চলে যাবে শহরে, সেখানে সুজিকে সে অনেক মিস করবে। তো এর পরের দিন তার যাওয়ার সময় হয়ে যায়। সুজি তার সেই এটিএম কার্ডটা জিয়াকে ধরিয়ে দেয় আর বলে, এই কার্ডে কিছু টাকা জমানো আছে, তুমি এই টাকাগুলো শহরে গিয়ে ব্যবহার করতে পারবে। জিয়া খুব ইমোশনাল হয়ে যায় এবং সবার সাথে একটা সেলফি তুলে এই জাহাজে উঠে পড়ে। চলে যাওয়ার সময় সুজির দিকে তাকিয়ে তার চোখ থেকে অজরে জল ঝরছিল, যেন সে মনে মনে বলছিল এখানে আর কখনো ফিরে আসা হবে না। অনেকটা পথ পাড়ি দিয়ে তারা পৌঁছে যায় শহরে। মিস্টার হুয়েন তাকে আর্ট একাডেমিতে ভর্তি করিয়ে দেয় আর বলে, দুপুরবেলা তোমার জন্য খাবার নিয়ে আসবো, ততক্ষণে তুমি ড্রয়িং প্র্যাকটিস করতে থাকো। জিয়া তার কথা মতো একটা সিটে বসে পড়ে ড্রয়িং করার জন্য, কিন্তু মিস্টার হুয়েন দুপুরবেলা এসে দেখতে পায় জিয়ার সিটে কেউ নেই। আর তবে সেখানে একটা চিঠি রাখা ছিল। সেই চিঠিতে জিয়া লিখেছিল, আমি চলে যাচ্ছি, আমার দাদিকে বলবেন তার সাথে কাটানো দিনগুলো আমার জীবনের সব থেকে সেরা মুহূর্ত ছিল। অল্প সময়ের জন্য হলেও তাকে দাদি হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। পরের জন্মে যেন সত্যি তার নাতনি হয়ে জন্মায়। হুইন দেখতে পায় সিটির সাথে সে এটিএম কার্ডটাও রেখে চলে গিয়েছে। এছাড়া শেষবারের মতো সে একটা ছবি এঁকেছিল, যেই ছবিটা সে সুজিকে দিতে বলেছে। অপরদিকে বিন দৌড়ে আসে তার আন্টির কাছে। এখানে সুজি জানতে পারে জিয়া চলে যাওয়ার আগে বিনের বাসায় কিছু কাগজপত্র রেখে গিয়েছিল। সেগুলো হলো কিছু ডিএনএ রিপোর্ট, যা থেকে প্রমাণিত হয় সে আসলে তার নাতনি জিয়া ছিল না, সে হচ্ছে লিসানের বায়োলজিক্যাল মেয়ে সিরান। দেখা যায় সিরান তার বাবাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ নিয়ে এসেছে। এরপর সে নিজেও পুলিশের কাছে জবানবন্দি দিতে থাকে। এমন সময় চলে আসে সুজি এবং তাকে জিজ্ঞাসা করে তার নাতনি জিয়া কোথায়, সে কেন এতদিন নিজেকে জিয়া নামে পরিচয় দিয়েছিল, আর সেই ডলফিনের নেকলেসটাও বা সে কোথা থেকে পেয়েছে। এরপরে সিরান সবকিছু খুলে বলে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন লিসানরা গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল, সেই গাড়িতেই ছিল জিয়া এবং তার সৎ বোন সিরান। দুর্ভাগ্যবশত জিয়ার মা কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। হসপিটালে নিয়ে গেলে জানানো হয় জিয়া এবং তার মা মৃত্যুবরণ করেছে। সিরান আর লিসান ভাগ্যের জোরে কোনো মতে বেঁচে গিয়েছিল। তখন লিসানের মাথায় একটা বুদ্ধি আসে, সে আসলে সিরানের নামে একটা লাইফ ইন্স্যুরেন্স করিয়েছিল। সেই টাকা আত্মসাৎ করার জন্য জিয়ার নেকলেসটা সিরানের গলায় পরিয়ে দেয়। এরপর যখন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে লোক আসে, লিসান তাদেরকে বলে তার মেয়ে সিরান মারা গিয়েছে, অথচ মারা গিয়েছিল জিয়া। এরপর থেকে সিরা জীবনযাপন করছে জিয়া নামে। এসব কিছু শুনে সুজি আবারও কান্না শুরু করে। সে বিশ্বাস করতে চাইছিল তার সামনে থাকা মেয়েটাই তার আসল নাতনি, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। সুজি তার গলা থেকে সেই ডলফিনের নেকলেসটা নিয়ে চলে যায়। এর পরের দৃশ্যে কাস্টাডি রুম দেখানো হয়, যেখানে সিরানকে রেনার কুইয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সে পুলিশদের সবকিছু একদম বিস্তারিতভাবে বলে দেয় এবং সে এটাও স্বীকার করে যে সে আর লিন মিলে অনেকগুলো জিনিসপত্র চুরি করেছে। তো যেহেতু সে অপরাধী, তাই তাকে জেলে নেওয়া হয়। আদালতের রায় হবে কিছুদিন পর। দেখা যায় সে জিয়ার কথা ভেবে অনেক কান্না করেছে। আসলে দুই বোন খুব মিলেমিশেই থাকতো। জিয়া তাকে ড্রয়িং করে দেখাতো তার দাদি সুজিকে আর বলতো, আমার দাদি আমাকে অনেক ভালোবাসে, এবং সে তাকে তার দাদির পছন্দের নীল রঙের ব্যাপারটাও জানিয়েছিল। তো যাই হোক, অপরদিকে সুজি চলে যায় সমাধিস্থলে আর জিয়ার ছাইগুলো জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জিয়ার মৃত্যুর শোকে সে এরপর থেকে একদম নীরব হয়ে গিয়েছিল। সে এখন শুধুমাত্র সমুদ্রের পাড়ে এসে বসে থাকতো আর কল্পনা করত জিয়া তার সামনেই দাঁড়িয়ে আছে। একদিন মিস্টার হুয়েন আসে সেই এটিএম কার্ড আর সিরেনের আঁকা ছবিটা নিয়ে। তো সুজি সিরেনের ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছিল না, তবে হুয়েন চলে যাওয়ার আগে সুজিকে ধন্যবাদ জানিয়ে যায়, কারণ সে সিরানকে অন্ধকার থেকে আলোতে আসার একটা ভরসা দিয়েছিল। তো যাই হোক, কিছুক্ষণ পর সরকার পক্ষের এক উকিল আসে তার কাছে। সে সিরানের হয়ে কেস লড়ছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একটা মেয়ে এটিএম থেকে টাকা তুলছে। সেই মেয়েটা আসলে ছিল লিন, কিন্তু সে পরে আছে সিরেনের জামা কাপড়। তাই সুজি যদি কোর্টে গিয়ে সাক্ষী দেয় সিরেন এতদিন তার সাথেই ছিল, তাহলে হয়তো সিরেনের সাজা কমে যাবে। কিন্তু সুজি উকিলের কোনো কথায় পাত্তা দিচ্ছিল না।
এরপর সে নিত্যদিনের মতো বন্দরে চলে আসে, কিন্তু সে তার কাজে মন বসাতে পারছিল না। এরপর রাতের বেলা বাসায় আসলে তার চোখ পড়ে যায় দেয়ালে লাগানো সেই ড্রয়িং এর উপরে। এটা থেকে তার মন আবারও খারাপ হয়ে যায়। তাই জিনসাইয়ের দোকানে গিয়ে সিগারেট খাওয়া শুরু করে। তখন জিনসাই তাকে বলে, সিরেন মেয়েটা কিন্তু এতটাও খারাপ ছিল না, সে পরিস্থিতির শিকার হয়েছিল। চাইলে তোমার টাকা পয়সা চুরি করে সে পালিয়ে যেতে পারত, অথবা সারা জীবন সত্যিটা গোপন করে জিয়ে হয়ে বেঁচে থাকতে পারত, কিন্তু সে সৎপথটাই বেছে নিয়েছিল। এসব কিছু শুনে সুজি দ্রুত বাসায় চলে আসে, আর সেই ছবিটা খুলে দেখতেই তার চোখ ভিজে যায়। ছবিতে দেখা যাচ্ছিল সমুদ্রের গভীরে জিয়া আর সিরান দুজনেই সুজির হাত ধরে আছে এবং তারা একটা নীল রঙের ডলফিন মাছের দিকে সাঁতার কাটছে। ছবিটা দিয়ে সিরেন প্রকাশ করতে চাইছিল সুজির মতো একজন মানুষকে সে তার জীবনে চাইতো, কিন্তু জিয়ার মতো তার ভাগ্য হয়ে ওঠেনি। তবে আশায় আছে পরের জন্মে হয়তো তারা একসাথে থাকবে। ছবিটি দেখে সুজির মনের দাগ কেটে যায়। এর পরের দিন আদালতের রায় ঘোষণা করা হচ্ছিল। সিরান যেহেতু সবকিছু স্বীকার করে নিয়েছিল, তাই তার শাস্তি হবে। জজ সাহেব বলে, তোমার কি কোনো সাক্ষী আছে? তাহলে সাজাটা কিছু কম হতে পারে তোমার। সিরেন বলে তার কোনো সাক্ষী নেই, তাকে যে শাস্তি দেওয়া হবে সেটাই সে মাথা পেতে নেবে। তখনই সেখানে সিরেনের সাক্ষী হিসেবে হাজির হয় সুজি। সে বলতে শুরু করে সিরেন এতদিন তার সাথেই ছিল, আর সে কোনো টাকা পয়সা উঠায়নি, উল্টে সারাদিন তাকে সাহায্য করেছে এবং যত্ন নিয়েছে। সে বলে, সিরেন আমাদের সবাইকে মিথ্যা বলেছিল ঠিকই, কিন্তু সেটা পরিস্থিতির শিকার হয়ে। আমি বিশ্বাস করি নিজের ইচ্ছেতে সে কোনো অপরাধমূলক কাজে জড়াবে না। এসব কিছু শুনে সিরেন ইমোশনাল হয়ে কান্নায় ভেঙে পড়ে। আসলে সে ভেবেছিল সারা জীবন সুজি তাকে ঘৃণা করে যাবে, কিন্তু সে তাকে ক্ষমা করে দিয়েছে। তো সবকিছু শুনে রায় দেওয়া হয়। লিন আর সিরেনকে 1 বছর কারাদণ্ড ভোগ করতে হবে, এবং লিসান, কুই আর বোরেনের যেহেতু অপরাধ বেশি, তাই তাদেরকে সাজা দেওয়া হয়েছিল 6 থেকে 7 বছর। এরপর আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। সিরেনা জেল থেকে বের হয়েছে। বর্তমানে সে কাজ করে একটা ফুলের দোকানে। একদিন সে দেখতে পায় বিন দরজার সামনে দাঁড়িয়ে আছে। এরপর তার সাথে কথা বলে জানতে পারে সে জেলে চলে যাওয়ার পর সুজি একটা নার্সিং হোমে চলে গিয়েছে। যদিও তার বাসাটা এখনো ভাড়া দেওয়া হয়নি, কিন্তু খালি করে নাকি সুজির ভালো লাগতো না, তাই নার্সিং হোমে থাকতো। এখন সমস্যাটা হলো সুজির ডিমেনশিয়া রোগ হয়েছে, অর্থাৎ সে ধীরে ধীরে সব স্মৃতিগুলো ভুলে যাচ্ছে, আর গত কয়েকদিন যাবৎ তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। এর জন্য সে সিরেনের সাহায্য চায়, হয়তো সে বলতে পারবে সুজি কোথায় গিয়েছে। এসব কিছু শুনে সিরেন তার দাদিকে খুঁজতে শুরু করে। দোকানপাট, রেল স্টেশন, সব জায়গায় সে সুজিকে খুঁজে বেড়ায়, ঠিক যেরকম ভাবে একসময় সুজি খুঁজে বেড়াতো তার নাতনিকে। এরপর হঠাৎ সিরেনের মনে পড়ে যায় একটা বিশেষ জায়গার কথা। সেখানে অনেক গোলাপ ফুল ফুটে থাকে। দেখা যায় সেখানেই এক কোনায় সে পড়ে আছে। সে সিরেনকে দেখতেই জড়িয়ে ধরে কান্না শুরু করে আর বলে, তুমি এসেছো জিয়া, তোমাকে অনেক খুঁজেছিলাম আমি। অর্থাৎ সে সিরেনকে তার নাতে জিয়া মনে করেছে। তারপর সিরান তাকে বাসায় নিয়ে আসে। সুজি খুব নোংরা অবস্থায় ছিল, তাই সে নিজের হাতে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, আর তার জন্য খাবার রান্না করে নিজের হাতেই খাইয়ে দেয়। সুজি যেন সিরেনের কাছে ছোট বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল। সে তাকে সার্বক্ষণিক খেয়াল রাখছিল, ঠিক যেমনভাবে সুজি তার জিয়াকে ছোটবেলায় আদর যত্ন করে আগলে রাখত। একদিন সিরান ড্রয়িং করার সময় সুজি সেখানে চলে আসে আর নীল রংটা হাতে নিয়ে তার চেহারায় মেখে দেয় এবং সিরানের মুখেও সেই রং লাগিয়ে দেয়। সে বলে, নীল রং আমার পছন্দ হওয়ার কারণ সমুদ্রের রঙও নীল। এরপর সে সিরেনকে জড়িয়ে ধরে আদর করে। এরপর অনেকদিন পার হয়। সুজির অবস্থা এখন খুব খারাপ, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। সিরান সবসময় তার পাশেই শুয়ে থাকতো। এক বিকেলে সিরান তার দাদিকে একটা ছবি দেখায়, যে ছবিতে সে জিয়াকে এঁকেছিল। সুজি জিয়াকে চিনতে পারে। এরপর সিরান নিজের একটা ছবি দেখায়। সুজির খুব কষ্ট হলেও তাকে অবশেষে চিনতে পারে। এরপর তার গালে হাত দিয়ে বলে, আমি তোমাকে ভুলিনি, তুমি সবসময় আমার মনের জায়গা করে থাকবে। এটা বলে কিছুক্ষণ পরে তার হৃদস্পন্দন থেমে যায় আর সেও চলে যায় না ফেরার দেশে। এদিকে সিরেন অজরে কান্না করতে থাকে আর শেষবারের মতো পরম ভালোবাসায় তাকে হাক করে। এরপরে দেখানো হয় সিরান একটা টেপ রেকর্ডার নিয়ে বাসায় বসে আছে। সুজি তার স্মৃতি ভুলে যাওয়ার আগেই তার জন্য কিছু রেকর্ড করে রেখেছিল। রেকর্ডে সুজি বলে, সেই এটিএম কার্ডে আরো কিছু টাকা রেখেছি আমি, সেগুলো তুমি খরচ করো, আর মিস্টার হায়ানের সাথে শহরে গিয়ে আর্ট একাডেমিতে ভর্তি হয়ে যেও। এছাড়া এই বাড়িটাও আমি তোমার নামে লিখে দিয়েছি। জিকে হারিয়ে যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছিলাম, ভাবতাম আমার জীবনটা খুব কষ্টের। পরে ভেবে দেখলাম তোমার জীবনটা আমার থেকে অনেক বেশি কষ্টের ছিল। তবে তুমি থেমে থেকো না, অতীতকে ভুলে সামনে অগ্রসর হবে সবসময়। জিয়াকে হারিয়ে ফেললেও বিধাতা তোমাকে আমার নাতনি হিসেবে পাঠিয়েছে, আর এতে আমি খুব খুশি। এই বলে সে তার পছন্দের গানটা গাইতে শুরু করে। আর এসব কিছু শোনার পর সিরান তার আবেগ ধরে রাখতে পারছিল না। তার চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছিল।
একদম শেষে দেখানো হয় সিরেন তার বাড়ির দেয়ালে একটা সুন্দর ছবি অঙ্কন করেছে। সেই ছবিতে দেখা যাচ্ছিল একটা গোলাপ ফুলের বাগান। হয়তো পরবারে জিয়া আর সুজি এরকমই একটা বাগানে মিলিত হয়েছে আর দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। তো শেষমেশ সিরেনের হাসি খুশি মুখটা দেখিয়ে অসাধারণ এই গল্পটার সমাপ্তি ঘটে।